কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে বাংলাদেশের আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করবেন। আমাদের 5 নাম্বার, প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের সময়সীমা 2 মেয়াদের বেশি হবে না। এটি শুধু বিএনপির দ্বারাই সম্ভব। বিএনপি ছাড়া এই জিনিস কেউ করতে পারবে না, কোনোদিন চিন্তাও করে নাই। তিনি কি বলেছেন? যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম না হয়, জোর করে যাতে কেউ ক্ষমতায় টিকে থাকতে না চায়, সেই জন্য তিনি বলেছেন যে 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। আপনাদের সবাইকে বোধহয় রোজায় ধরছে নাকি? হ্যাঁ, চুপচাপ বসে আছেন। এটা তালি দেন। এটা তো বিএনপির দ্বারাই সম্ভব। এটা তো আপনাদের জন্য অনেক বড় অর্জন যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। এটা বিএনপির দ্বারাই সম্ভব, জিয়া পরিবারের দ্বারাই এটা সম্ভব। 6 নাম্বার, বিভিন্ন বিষয়ে জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনসভার উচ্চ কক্ষের প্রবর্তন। আমাদের জাতীয় সরকার গঠনের যে রূপরেখা দেওয়া হয়েছিল সেখানে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ রয়েছে। সেই উচ্চ কক্ষে কারা থাকবেন? বাংলাদেশের বিশিষ্ট জন, বিচারপতি থেকে শুরু করে বিশিষ্ট আইনজ্ঞ, সঙ্গীতাঙ্গনের লোক, বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের লোক, বিশিষ্ট বুদ্ধিজীবী, গণমাধ্যমের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন তাদেরকে নিয়ে একটি উচ্চ কক্ষ প্রবর্তন করা হবে। 7 নাম্বার, সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন। 8 নাম্বার, নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থার সংস্কার, সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন। যে কথাটি একটু আগেই বলছিলাম আমি, যে গত 17 বছর নির্বাচন ব্যবস্থার কি হয়েছিল, কি অবস্থা ছিল, সেটা আপনারা সকলেই অবগত রয়েছেন। নির্বাচন ব্যবস্থা স্বৈরাচারী কায়দায় নির্বাচন ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। নির্বাচনের আইনও সেভাবে তারা গ্রহণ করেছিল যে স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে বলবে নির্বাচন কমিশন ঠিক সেভাবেই চলবে, সেভাবেই চলেছিল। অত্যন্ত আজ্ঞাবহ ছিল নির্বাচন কমিশন স্বৈরাচার শেখ হাসিনার, এক চুলো কিন্তু নড়ে নাই। কিন্তু বাস্তবে বুঝতে হবে যে বাংলাদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে এদেশের সাধারণ মানুষ। এদেশের জনগণ যখন চাইবে কোনো স্বৈরাচার, কোনো দখলদারি কেউ টিকে থাকতে পারবে না। এই জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান একদম স্বচ্ছ নিরপেক্ষ ব্যক্তিবর্গের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন করা হবে, নির্বাচনের আইনের সংশোধন করা হবে এবং যে গত 17 বছর স্বৈরাচারে রেখে যাওয়া যে বিধিগুলো রয়েছে সেগুলোকে সংশোধন করা হবে। 9 নাম্বার হচ্ছে স্বচ্ছতা নিশ্চিতকরণের সকল রাষ্ট্রীয় সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন এবং শক্তিশালীকরণ। গত 17 বছর আমরা কি দেখেছি? স্বৈরাচার সরকার সব জায়গাতে তারা দলীয়করণ করেছে, রাজনীতিকরণ করেছে। রাজনৈতিক এবং দলীয়করণের কারণে আজকে দেখেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে, সিভিল প্রশাসনে তাদের প্রত্যেকের মাজা ভেঙে দিয়েছে, ধ্বংসস্তূপে পরিণত করেছে। কিন্তু আমরা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে যে ভবিষ্যতে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আর কখনোই কোনো দলীয়করণ, কোনো রাজনীতিকরণ করা হবে না। পুলিশ প্রশাসন তার স্বাধীনভাবে নিরপেক্ষভাবে তিনি কাজ করবেন। সিভিল প্রশাসন তারা নিরপেক্ষভাবে তাদের কাজ করবেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীগণ
তারা সকলেই নিরপেক্ষভাবে তারা স্বাধীনভাবে কাজ করবেন। 10 নম্বর, বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রবর্তন, সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন করা। স্বৈরাচারের আমলে তো আমরা দেখছি যারা স্বৈরাচারের নাম শুধু ওই যে তসবির মতো জপসে তাদেরকেই বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছে না। এখানে আমাদের অনেকে আইনজীবী রয়েছেন, তারা ভালো জানেন। যারা শেখ হাসিনার জয়ধ্বনি করেছে স্বৈরাচারের তাদেরকেই বিভিন্ন জায়গায় বসানো হয়েছে, কিন্তু ভবিষ্যতে এটা আর হবে না। আমরা বিচারপতি নিয়োগের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতার সহিত নিরপেক্ষতার সহিত কাজ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমাদের 11 নম্বর, গণমুখী জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন। ওই যে বলে দিচ্ছে এর ভিতরে এইসব কথা চলে আসতেছে যে প্রশাসন সংস্কার যে কমিশন গঠন করা হবে সেখানে নিরপেক্ষ লোক দিয়ে যারা এদেশের দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছে তাদের সমন্বয়ে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করা হবে, যাতে প্রশাসনকে নিরপেক্ষভাবে ঢেলে সাজানো যায়। 12 নম্বর, মিডিয়া কমিশন গঠন করে তথ্য মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ। আপনারা জানেন গত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে মিডিয়াকে নিয়ন্ত্রণ করেছে তার নিজের মতো করে, তার বেডরুমে ঢুকিয়ে যেভাবে নিয়ন্ত্রণ করেছে, এবং সেই নিয়ন্ত্রণ করতে গিয়ে আজকে যারা আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করছেন, যারা এখনো বহাল তবিয়তে বসে আছেন, আপনারা হয়তো এখন বসে আছেন, কিন্তু বাংলাদেশে যখন একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে তখন সেই জনগণের সরকার আপনাদেরকে খুঁজে খুঁজে বের করে এনে আইনের আওতায় এনে আপনাদের বিচার করা হবে। কারণ আপনারা বাংলাদেশের মিডিয়াকে ধ্বংস করে দিয়েছেন। আবার কেউ যদি সত্যি কথা বলতে গিয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে, তার বিরুদ্ধে মামলা হামলা দিয়ে তাদের পরিবারকে হয়রানির শিকার হতে হয়েছে। আমরা সেই সকল সাংবাদিক ভাইদের নির্যাতনের বিচার করতে চাই যারা গত 17 বছর স্বৈরাচারের দোসর হয়ে আমাদের নিরপেক্ষ সাংবাদিক ভাইদের উপরে নির্যাতন করেছেন, নিপীড়ন চালিয়েছেন। তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে এবং ভবিষ্যতে গণমাধ্যমকে পরিপূর্ণভাবে স্বাধীনতা দেওয়া হবে। আপনারা সত্য কথা বলবেন, বস্তুনিষ্ঠ স্বাধীন মতামত প্রকাশ করবেন। এই স্বাধীন মতামত প্রকাশ করার জন্য আপনাদেরকে আর কখনোই কোনো হয়রানির শিকার হতে হবে না, মামলা হামলার শিকার হতে হবে না। 13 নম্বর, দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ, ন্যায়পাল নিয়োগ। আপনারা সকলেই জানেন গত 17 বছর ধরে পুরা বাংলাদেশটাই এই স্বৈরাচারের আজ্ঞাবহ প্রেতাত্মারা, ষড়যন্ত্রকারীরা এমনভাবে দুর্নীতি করেছে যে সকল প্রতিষ্ঠানের মাজা তারা ভেঙে দিয়েছে। প্রতিষ্ঠানগুলো কিন্তু এখন পর্যন্ত সোজা হয়ে দাঁড়াতে পারছে না। অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে, আমরা চেষ্টা করছি, এবং সেটা পরিপূর্ণভাবে তখনই দাঁড়াতে পারবে যখন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই জনগণের সরকারই পারবে সকল প্রতিষ্ঠানকে পুনর্গঠন করতে এবং দুর্নীতি মুক্ত করতে। 14 নম্বর, সর্বস্তরে আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠা। গত 17 বছর কোথাও আইনের শাসন ছিল না। বলেন আইনের শাসন কি ছিল ভাই? ছিল না। বিচার বিভাগ বলেন, যেখানেই বলেন না কেন, এই যে আপনারা তো সকলেই মামলা হামলার শিকার হয়েছেন, আপনাদের সকলের নামে মিথ্যা গায়েবী মামলা দিয়েছিল এই স্বৈরাচার সরকার। আপনারা যখন কোর্টের দ্বার প্রান্তে গিয়েছেন, আগেই সেই ম্যাজিস্ট্রেট কিংবা বিচারপতির কাছে চিরকুট চলে গেছে
যে একে ছাড়া যাবে না, সে বিএমপি করে, তার নামে আরো বেশি করে মিথ্যা মামলা দাও, বলছে না? এইভাবেই আইনের শাসনকে ধ্বংস করে ফেলেছে এই স্বৈরাচার সরকার। আর মানবাধিকার তো ছিলই না, কারণ রাষ্ট্রের প্রধান যদি স্বৈরাচার হয়, ফ্যাসিস্ট হয়, তার সেই ভয়ানক রূপ থাকে, তাহলে তার ভিতরে কি মানবতা থাকে রে ভাই? তার ভিতরে মানবতা থাকে না। তাহলে গত 17 বছর বাংলাদেশের মানবাধিকার পর্যন্ত তারা ধ্বংস করে ফেলেছে। বাট ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিপূর্ণভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়, পরিপূর্ণভাবে মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায়। 15 আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন। বাংলাদেশের অর্থনীতির অবস্থা কিন্তু খুব খারাপ। গত 17 বছরে এই স্বৈরাচার সরকার, এই শেখ পরিবার এবং এই শেখ পরিবারের এই স্বৈরাচারের আজ্ঞাবহ দোসর ষড়যন্ত্রকারীরা প্রায় 28,000 কোটি টাকা পাচার করেছে। এটা তো একটা হিসাব মোতাবেক, একটা ধারণা। এর বাহিরে আরো লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করে নিয়ে গেছে। কাদের টাকা? এটা আপনাদের টাকা। আপনাদের টাকা মেরে দিয়ে এই স্বৈরাচার সরকার নিজেদের পকেট ভর্তি করেছে। আজকে এই কারণে অর্থনৈতিক অবস্থা খুব বেগতিক। এই জন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের 16 ধর্মীয় স্বাধীনতা সর্বোচ্চ কার্যকর নিশ্চয়তা প্রদান, মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য হ্রাস বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা। 18 প্রাকৃতিক সম্পদ আহরণ, নবায়নযোগ্য মিশ্র জ্বালানি ব্যবহারের অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ, জ্বালানি, খনিজ খাত আধুনিকায়ন। 19 জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন করা। স্বৈরাচার সরকারে শুধু প্রভুরা ছিল, বাট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বৈদেশিক বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক তৈরি করতে চায়, কোনো প্রভু তৈরি করতে চায় না। বেশ, প্রতিরক্ষা বাহিনীর অধিকতর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা। এটা আপনারা বুঝতে পারছেন কি বোঝাইছে এখানে? যে আমরা প্রতিরক্ষা বাহিনী সহ সকল বাহিনী যারা রয়েছেন আমাদের, তাদেরকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে, তাদেরকে কোনো বিতর্কের ভিতরে ফেলা যাবে না। 21 প্রশাসন ও সেবা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো স্বশাসিত ক্ষমতাবান করা। 22 শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান। গত 17 বছর ধরে স্বৈরাচার সরকার শুধু ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়েছে। ওই যে মুক্তিযোদ্ধা মন্ত্রী কি ছিল, অবৈধ আকম মোজাম্মেল, সে নিজেও ভুয়া মুক্তিযোদ্ধা ছিল। সে নিজে ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে প্রায় 25,000 ভুয়া মুক্তিযোদ্ধা সনদ প্রদান করেছে, তাও কি টাকার বিনিময়ে প্রদান করেছে। এ হচ্ছে গত 17 বছরের মুক্তিযোদ্ধাদের তালিকা। বাট বিএনপি সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করে এবং গত 17 বছর যারা এই স্বৈরাচার শেখ হাসিনার পতনকে নিশ্চিত করার জন্য শহীদ হয়েছেন, গত জুলাই আগস্টে শহীদ হয়েছেন, তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা এবং রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হবে। 23 কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন, বেকার ভাতা প্রবর্তন করা। আমি সংক্ষেপে বলি, কারণ আমার অনেক বক্তারা রয়েছেন এখানে। যুব সমাজকে, যারা শিক্ষিত যুবক রয়েছেন, শিক্ষিত বেকার যারা রয়েছেন, তাদেরকে বছরব্যাপী কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সরকারিভাবে বেকার ভাতা প্রদান করা হবে। 24 নারীর মর্যাদা সুরক্ষা ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ। 25 চাহিদা জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম ও শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা। আমি সংক্ষেপে এক লাইনে বলতে চাই, গত 17 বছর ধরে আমাদের সন্তানদেরকে এই স্বৈরাচার সরকার বাংলাদেশের ইতিহাসকে বিকৃতি করে শিখিয়েছে, ভুল ইতিহাস শিখিয়েছে। কিন্তু আমরা বর্তমানে আমাদের সন্তানদেরকে বাংলাদেশের সঠিক ইতিহাস জানাতে চাই,
সঠিক ইতিহাস শেখাতে চাই। সবার জন্য ২৬, সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা। সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা বলতে বুঝাচ্ছি যে বাংলাদেশে ধনী গরিব সকলকেই বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতকরণ। বাংলাদেশে শুধু বিভাগীয় শহরগুলো নয়, বাংলাদেশের ওয়ার্ড, ইউনিট, বিভিন্ন উপজেলা, জেলা লেভেলে সরকারি চিকিৎসা ব্যবস্থার আরো উন্নয়নের মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিত করা। ২৭, কৃষকের উৎপাদন বিপণন সুরক্ষা বিষয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। আমাদের কৃষকরা হচ্ছে আমাদের প্রাণ। আজকে আমরা চাল ডাল থেকে শুরু করে যা যা উৎপন্ন হয় সেই ঘাম শ্রম দিয়ে কিন্তু আমাদের কৃষকরা আমাদের জন্য সেই ফলনগুলো উৎপাদন করেন। সেই উৎপাদনের মাধ্যমে তারা যখন এটাকে বিক্রি করেন তখন তারা ন্যায্য মূল্য পান না। আমরা সরকারিভাবে তাদেরকে ন্যায্য মূল্য প্রদান নিশ্চিত করতে চাই। আমাদের ২৮, সড়ক রেল নৌপথের আধুনিকায়ন বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থার প্রতিষ্ঠা। ২৯, জলবায়ু পরিবর্তনজনিত সংকট প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নদী শাসন খাল খননের উদ্যোগ গ্রহণ করা। ৩০, তথ্য যোগাযোগ প্রযুক্তি মহাকাশ গবেষণা আণবিক শক্তির উন্নয়ন সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। ৩১, যুগোপযোগী পরিকল্পিত পরিবেশ বান্ধব আবাসন নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা। এই হচ্ছে আমাদের ৩১ দফা। এই ৩১ দফা বাস্তবায়নের দায়িত্ব মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের কাছে। যে লিফলেটটি আপনাদেরকে দেওয়া হয়েছে সেই লিফলেটটি আপনারা মনোযোগ সহকারে পড়বেন, আপনাদের পরিবারকে জানাবেন, সাধারণ মানুষকে জানাবেন, আপনার বন্ধু বান্ধব বাবা মা আত্মীয় স্বজন সকলের কাছে পৌঁছে দিবেন যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য সংস্কারের জন্য এই রূপরেখা দিয়েছেন এবং এই রূপরেখা পরিপূর্ণভাবে বাস্তবায়নের মাধ্যমে আমরা বাংলাদেশের গত ১৭ বছরের ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে ঢেলে সাজাতে পারবো, নতুনভাবে পুনর্গঠন করতে পারবো। আমার কথা বলতে বলতে গলা শুকিয়ে যাচ্ছে। আপনাদেরও অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আপনারা কথা শুনছেন। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা দলের একজন কর্মী হবেন, কোনো ভাইয়ের কর্মী হবেন না। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বনানী থানা বিএনপি জিন্দাবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়িকা ফেরদৌসী আহমেদ মিষ্টি আপা, উপস্থিত হয়েছেন অন্যতম যুগ্ম আহ্বায়ক এবিএম রাজ্জাক ভাই, উপস্থিত হয়েছেন অন্যতম সদস্য এজিএম শামসুল হক ভাই, উপস্থিত হয়েছেন এল রহমান ভাই সদস্য আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য হুমায়ুন কবির রওশন ভাই উপস্থিত হয়েছেন ডক্টর এ কে এম কবির মোহাম্মদ ভাই, উপস্থিত হয়েছেন সদস্য সাবেক কৃতি ফুটবলার ডাক্তার জাভেদ পারভেজ চৌধুরী। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন শ্রমিক দলের আহ্বায়ক। এই যে 1 মিনিট ফাহিম, আজকের বক্তব্য যারা দিবেন 3 মিনিটের ভিতরে শেষ করবেন। 3 মিনিট পরে মাইক এমনি অফ হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? সবাই রোজদার, আমরা চেষ্টা করব তাড়াতাড়ি শেষ আমাদের মাঝে করতে। অন্যতম যুগ্ম আহ্বায়ক শাহ আলম ভাই উপস্থিত হয়েছে। এই কারণ নাম বলবা না, কে উপস্থিত হয়েছে? সবাই সবাইকে চিনে। ওই শ্রমিক দলকে দাও, স্বেচ্ছাসেবককে দাও, তারপর হচ্ছে যুব দলকে দাও, ঠিক আছে? এখন অঙ্গ আপনাদের মাঝে সংগঠনের ভিতরে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সম্মানিত সব আহ্বায়ক আমাদের কাজী শাহ আলম রাজা ভাই।
বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বনানী থানা বিএনপি কর্তৃক আয়োজিত 31 দফার উপর আজকের এই কর্মশালার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আজকের এই কর্মশালার প্রধান অতিথি ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী আহ্বায়ক, আপনাদের সকলের পরিচিত মুখ জনাব আমিনুল হক। উপস্থিত আছেন আজকের এই কর্মশালায় প্রধান বক্তা ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব মোস্তফা জামান। উপস্থিত আছেন বিএনপি যুগ্ম আহ্বায়কবৃন্দ, উত্তর বিএনপি সদস্যবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপির বনানী থানার বিভিন্ন ওয়ার্ড, ইউনিট এবং থানার নেতৃবৃন্দ, সকলকে রমজানের শুভেচ্ছা। বন্ধুরা আমার, রমজান মাস উপলক্ষে আজকে যে সভা অনুষ্ঠিত হয়েছে 31 দফার উপর কর্মশালা, এই কর্মশালায় বক্তব্য আসলে দেওয়ার কিছু নেই। এই কর্মশালাটা 31 দফার যে ব্যবস্থাটা, এটা আমি ঢাকা মহানগর উত্তর বিএনপিকে অনুরোধ করব, আমিনুল হক ভাই, মোস্তফা জামান সহ যারা আছেন যুগ্ম আহ্বায়কবৃন্দ, সবাইকে অনুরোধ করব এই কর্মশালাটা যাতে মানুষের ধারে ধারে পৌঁছে দেওয়া যায়, সেজন্য প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা থানায় যাতে ছোট করে কমিটি করে দেওয়া হয়, যাতে এই কমিটির নেতৃবৃন্দ সময় পেলেই এই 31 দফার যে রাষ্ট্র মেরামতের কর্মশালা, এগুলা যাতে, এই কর্মশালার যে কোটেশনগুলা, সেগুলা যাতে জনগণের ধারে ধারে উঠান বৈঠকের মাধ্যমে পৌঁছে দেওয়া যায়, জনগণকে উদ্বুদ্ধ করা যায়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বনানী থানা জিন্দাবাদ, শ্রমিক দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। শহীদ যে অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ঢাকা মহানগরের সংগ্রামী সদস্য সচিব জনাব শফিকুর রহমান মিন্টু। জনাব শফিকুর রহমান মিন্টু। মিঠু 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 কিছু শফিকুর টাকা রহমান করে দেওয়া মিঠু। হচ্ছে। এই ইয়াসির, ইয়াসির এদিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন বাংলাদেশ বিনির্মাণের রাষ্ট্র কাঠামো মেরামতের এই 31 দফা কর্মশালার বনানী থানা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই কর্মশালার সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, বরেণ্য ফুটবলার যুগ্ম আহ্বায়কবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুগণ, আমরা এই ঢাকা মহানগরীতে এই 31 দফার অনেকগুলি প্রোগ্রাম করেছি, প্রতিটি থানায় প্রোগ্রাম হচ্ছে। আমরা চাই আগামী দিনে যে বাংলাদেশ গঠিত হবে, সেই বাংলাদেশ কিভাবে গঠিত হবে, সেই বাংলাদেশ কিভাবে চলবে, সেই আলোকে যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা দেওয়া হয়েছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ জননেতা তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, আজকে এই মঞ্চে এবং প্রতিটি কর্মশালায় এগুলি নিয়ে আলোচনা হচ্ছে। আমাদেরকে এই 31 দফা আত্মস্থ করতে হবে এবং এই 31 দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমরা বলতে চাই, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ে বাংলাদেশের মানুষ যে নির্যাতন নিষ্পেষণে ছিল, বাংলাদেশের গণতন্ত্র হারিয়ে গিয়েছিল,
বাংলাদেশের মানুষের মৌলিক মানবাধিকার হৃত হয়েছিল। আমরা সেই গণতন্ত্র, সেই মানবাধিকার, সেই ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই এবং আগামী দিনে বাংলাদেশের মানুষ, এদেশের জনগণ যে এদেশের মালিক, তাদের মালিকানায়, তাদের নেতৃত্বে, তাদের দিক নির্দেশনায়, তাদের ভোটে নির্বাচিত হবে যে তাদেরকে কে শাসন করবে। বন্ধুগণ, আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের প্রথম ধাপে আমরা উত্তীর্ণ হয়েছি। আমাদের কিন্তু লড়াই শেষ হয়ে যায়নি, আমাদের লড়াই চলমান এবং আমাদের পরবর্তী যে লড়াই সেটি হচ্ছে আমাদের ভোট এবং মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই এবং তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে কিভাবে রাষ্ট্র চালাবে সেটা মানুষকে আমরা জানাতে চাই। আগামী দিনে আমাদের যে ভোট যুদ্ধ রয়েছে, সেই ভোট যুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই জাতির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করে ভোটের মাধ্যমেই বিএনপিকে ক্ষমতায় আনবো ইনশাল্লাহ। সেই আহ্বান রেখে এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। সংগ্রামী বন্ধুরা, কিছুটা ব্যত্যয় ঘটিয়ে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারি তিতুমির কলেজ শাখার সংগ্রামী আহ্বায়ক ছাত্রনেতা জনাব ইমাম হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগর উত্তর অন্তর্গত বনাই থানা বিএনপি কর্তৃক আয়োজিত 31 দফার কর্মশালা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী আহ্বায়ক, বাংলাদেশ ফুটবলের কালজয়ী অধিনায়ক, বাংলাদেশ একমাত্র সাবজয়ী অধিনায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপির কর্ণধার বড় ভাই আমিনুল হক উপস্থিত আছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোস্তফা জামান ভাই উপস্থিত আছেন। সরকারি তিতুমির ছাত্র দলের সাবেক বিপি শামসুল ভাই উপস্থিত আছেন। তিতুমির কলেজ ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। ঢাকা মহানগর উত্তর যুব দলের তিতুমির কলেজ ছাত্র দলের সাবেক সোনার ফসল যুব দলের সভাপতি জুয়েল ভাই সহ মহানগর উত্তরের সকল নেতৃবৃন্দ, সংগ্রাম উপস্থিতি। আজকে আমরা এখানে বনাই থানার 31 দফা নিয়ে আলোচনা করতে আসছি। 31 দফা শুধু বিএনপির নয়, 31 দফা হচ্ছে বাংলাদেশের প্রতিটি মানুষের, প্রতিটি নাগরিকের, প্রতিটি জনপদের। তারেক রহমান কর্তৃক 31 দফা বনাই থানা প্রত্যেকটা পরিবারের কাছে, প্রত্যেকটা মহল্লায়, চা দোকানের থেকে শুরু করে প্রত্যেকটা নাগরিকের কাছে পৌঁছে দিতে হবে। 31 দফার মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। তারেক রহমান 31 দফার মাধ্যমে আগামীর বাংলাদেশের উন্নয়ন, আগামী বাংলাদেশের পররাষ্ট্রনীতি, আগামী বাংলাদেশের সমৃদ্ধি সকল বিষয়ে একসাথে কাজ করতে হলে বাংলাদেশের সকল মানুষের সাথে তারেক রহমান প্রেরিত 31 দফা বনাই থানার প্রত্যেকটা অলিতে গলিতে, প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা পাড়া মহল্লায় পৌঁছে দিতে হবে। 31 দফা শুধু আমাদের কাছে রেখে দিয়ে চলবে না। এই 31 দফার মাধ্যমে বুঝে দিতে হবে আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে কী বলতে চাচ্ছেন, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশ্য কি, তার আমাদের আদর্শজনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে লক্ষ্য নিয়ে 19 দফা প্রেরিত হয়েছিল, সেই 31 দফার মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। জনাব তারেক রহমান নেতৃত্বে 31 দফার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে আমাদের পৌঁছে দিতে হবে এই বার্তা, যে বার্তার মাধ্যমে বাংলাদেশ উন্নয়ন, বাংলাদেশের সমৃদ্ধ, বাংলাদেশ অগ্রগতির প্রকাশ পাবে। সংগ্রামী উপস্থিতি, এরই মাঝে একটি কথা বলতে চাই। আজকের এই অনুষ্ঠানে আমাদের এখানে 10-15 হাজার মানুষ হবে, কিন্তু বিগত দিনগুলিতে যখন স্বৈরাচার ছিল আমরা এইভাবে বড় প্রোগ্রাম করতে পারিনি। তারেক রহমান নাম অনেকে নিতে পারেনি, জিয়াউর রহমান নাম অনেকে নিতে পারেনি। সেই তারেক রহমানের নির্দেশনায় 31 দফার মাধ্যমে আপনারা যারা উপস্থিত আছেন সকলের কাছে বিনীত অনুরোধ, 31 দফাটা প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা মানুষকে পৌঁছে দিবেন, যাতে আগামী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে বিএনপির উদ্দেশ্য, তারেক রহমানের উদ্দেশ্য আমরা সবাইকে বলতে পারি। এই বলে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগরী
স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগরী শাখার সংগ্রামী সভাপতি জননেতা শেখ ফরিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্রীয় কাঠামো 31 দফা নিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহতদিন বনানী থানা বিএনপির আজকের কর্মশালায় সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আমন্ত্রিত বিশেষ অতিথি এবং উপস্থিত আছেন বনানী থানা বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, শ্রমিক দল সহ অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মনের অনেক কথা, যেই কথা 3 মিনিটে বলে শেষ করা যায় না, তারপরও আজকের টাইম 3 মিনিট। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফার মাধ্যমে আমাদের দেহে যে আগুন জ্বলছে, সেই আগুন নিভাতে হলে 31 দফা মেনে আমাদের 31 দফা জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে এবং আমাদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমরা জনগণের দল, জনগণকে সাথে নিয়ে আমরা আগামী দেশ চালাতে চাচ্ছি। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আমরা 31 দফার মধ্যে দেখতে পাই এখানে শ্রমিকের শ্রমের ঘামের কথা বলা আছে, এখানে কৃষকের শ্রমের ঘামের কথা বলা আছে, এখানে প্রত্যেকটি দেশের নাগরিকের শ্রমের ঘামের কথা বলা আছে। আমরা যদি দেশের সকল শ্রেণীর নেতৃবৃন্দকে নিয়ে দেশ গঠন করতে চাই, তাহলে দেশের প্রতিটি জনগণের কাছে আমাদের 31 দফা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফা পৌঁছে দিতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের মনে আছে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী গ্রেপ্তারের পূর্ব মুহূর্তে একটি কথা বলে গিয়েছিলেন যে আওয়ামী লীগ একটি মেশিন আবিষ্কার করেছে, যে মেশিন দিয়ে রাজাকার ঢুকিয়ে দিলে মুক্তিযোদ্ধা বের হয়। আমাদের বিএনপিতে 90 কিছু নেতাকর্মী বের হয়েছে যারা সেই মেশিন আমদানি করতে চাচ্ছে বিএনপিতে। তারা আওয়ামী লীগ ঢুকিয়ে বিএনপির ওই মেশিনে আওয়ামী লীগ ঢুকিয়ে এখন বিএনপি বের করতে চাচ্ছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, এটা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্মানিত নেতৃবৃন্দ, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত সদস্য, সাবেক কমিশনার আবুল কালাম আজাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কর্মশালার আমাদের প্রধান অতিথি এবং আমাদের ঢাকা মহানগরের আহ্বায়ক আমি আমিরুল ভাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানাচ্ছি। এই বনানী থানার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার এই বনানী থানার বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক এবং মহিলা দলের যারা নেতৃবৃন্দ আজকে যেই কর্মশালা যারা সুন্দর করে সাকসেসফুল করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বনানী থানার যারা এখানে কাজ করছেন তাদের সকলকে আজকে শুধু এই কথাটাই বলবো, যেহেতু সময় সংকীর্ণ। আমরা প্রথম যখন রাজনীতিতে নেমেছি জাতীয়তাবাদী দলের সাথে, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা নিয়েই আমরা আজকে পর্যন্ত এখানে মাঠে আছি। আজকে আবার তারই সুযোগ্য সন্তান
ভারপ্রাপ্ত চেয়ারপারসন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের 31 দফা নিয়ে আমরা আজ থেকে এই বনানী থানা চালু হয়েছে। আমরা এই রাষ্ট্র কাঠামো মেরামত মানে রাষ্ট্র আগে যে রাষ্ট্র ছিল সেটা ভেঙে চুরে তছনছ করে দিয়ে গেছে সেই স্বৈরাচার শেখ হাসিনা। আবার এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান 31 দফার মাধ্যমে সেই রাষ্ট্রকে আবার মেরামত করতে চাচ্ছেন। আমরা এই 31 দফাকে জনগণের মাধ্যমে জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। আমাদের এখানে কি কি আছে এই 31 দফা সেটা আমাদের উত্তরের আহ্বায়ক আমাদের আমিরুল ভাই আপনাদেরকে সবাইকে বলেছে। আমাদের এখানে যারা বিএনপির কর্মী আছে তারা প্রত্যেকেই আমাদের এলাকাতে বিভিন্ন ইউনিট ওয়ার্ডে এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বাজারে যে আমাদের এই 31 দফা আমাদেরকে জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। যাই হোক, এই বলেই আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের আমাদের এই বনানীর যেই 31 দফা রাষ্ট্র কাঠামোর যেই একটি কর্মসমাবেশ হয়েছে, আমি মনে করি আমাদের এখানে সুন্দর সুশৃঙ্খলভাবে এখানে সবাই এখানে সংগ্রামী বন্ধুরা, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগরীর অন্যতম সদস্য, বনানীর কৃতি সন্তান, নির্যাতিত জননেতা জনাব রেজাউর রহমান ফাহিম। জনাব রেজাউর রহমান ফাহিম এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আজান দিতেছে, একটু আজানটা শেষ হোক। এই কেউ মঞ্চে ছেড়ে চলে যাবেন না, কেউ যাবেন না, দেখতেছি আমরা সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা কেউ যায়েন না, বসেন। আজানের দিয়েছে মাত্র, নামাজের জন্য বিরতি আমাদের আহ্বায়ক সাহেব দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বনানী থানার যে কর্মশালা এবং কর্মী সভা, তার মধ্যে ইতিমধ্যেই আমাদের উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিরুল হক, সদস্য সচিব জনাব মোস্তফা জামান সহ ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যান্য যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ এবং বনানী থানা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দ এখানে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন থানার থেকে যারা এখানে আমন্ত্রিত হয়ে এসেছেন এবং অংশগ্রহণ করেছেন, সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা, ভালোবাসা ও সশ্রদ্ধ সালাম।
সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আপনারা জানেন আমরা এখানে কেন একত্রিত হয়েছি। দেশনায়ক তারেক রহমান যে 31 দফা আমাদেরকে বাস্তবায়ন করার দায়িত্ব দিয়েছে, জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছে, তারই ধারাবাহিকতায় বিভিন্ন থানায় যে কর্মশালা হয়েছে, তারই ধারাবাহিকতা আমাদের বনানী থানায় আজকে ধারাবাহিকভাবে তার একটা অংশ হিসেবে এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। নেতৃবৃন্দ, এই কর্মশালার মধ্যে যে মূল বক্তব্য ছিল 31 দফার, তা হচ্ছে খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশকে যে পতনের মুখে রেখে গিয়েছে, দেশকে যে লুটতরাজ এবং দেশকে যে একটা ক্ষতিকর মুখে রেখে গিয়েছে, তা থেকে উত্তরণ কিভাবে করা যায় এবং সরকার গঠন করলে আগামী রাষ্ট্রনায়ক কিভাবে দেশকে সেই পুনরুদ্ধার করবেন রাষ্ট্রকে, তারই দিক নির্দেশনা রয়েছে 31 দফায়। এ সম্বন্ধে ইতিমধ্যেই আমাদের বিস্তর আলোচনা করেছেন আমাদের আহ্বায়ক জনাব আমিনুল হক, এর জন্য আর বিস্তারিত ব্যাখ্যা করতে চাচ্ছি না। যেহেতু আজকে অন্যান্য যে সমস্ত কর্মী সভা বা কর্মশালা হয়েছে তার সাথে একটা ব্যতিক্রমধর্মী ঘটনা বনানীতে ঘটেছে, তা হচ্ছে রোজার কারণে মানুষের ধৈর্যের বাচ্যুতি যেন না ঘটে, তার জন্য 3 মিনিট বক্তব্য দেওয়ার অনুমতি আমাদের আহ্বায়ক সবাইকে দিয়েছে। ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন জন বক্তব্য শেষ করার আগেই তার মাইক বন্ধ হয়ে গেছে। তো সুতরাং আমিও তার ব্যতিক্রম আওতায় পড়বো না, তাই বক্তব্য বেশি দিতে চাচ্ছি না। নেতৃবৃন্দ যারা এসেছেন, বনানী থানার নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে আজকে সফলমণ্ডিত করার জন্য যে পরিশ্রম করেছেন আমাদের সাথে, ঢাকা মহানগর বিএনপি নেতৃবৃন্দের সাথে, তাদের জন্য অত্যন্ত ধন্যবাদ। আর এখানে আমিনুল ভাই আজকে প্রথম বনানীর এত বড় একটা 5ই আগস্টের পরে এত বড় একটা সম্মেলনে এসেছেন, তাকে দয়া করে বলবো আমার বনানী থানার নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল, যুব দল, মহিলা দল তার ব্যাপক অংশগ্রহণ করেছে, তার ইনশাল্লাহ আমরা তার সন্তুষ্ট কামনা করতে পারবো ইনশাল্লাহ। আর সবচাইতে বড় ব্যাপার, আপনার আমিনুল ভাই আমাদের বনানী থানার নেতৃবৃন্দ ঢাকা শহরে 26টি থানার মধ্যে সবচাইতে বেশি মামলার আসামি ছিল, এজন্য তাদেরকে সবসময় আপনি একটা যে আজকে দীর্ঘ দুইবারের সদস্য সচিব থাকাকালীন সময় থেকেই আপনি এই বিষয়টি জানেন, এজন্য সবাই আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। আর অন্যান্য নেতৃবৃন্দ যে সমস্ত বক্তৃতা দিবে তা শেষ না হওয়া পর্যন্ত এবং কেউ চেয়ার ছেড়ে যাবেন না, এইটুকু আপনাদের কাছে অনুরোধ করছি। আর সবচাইতে বড় ব্যাপার হলো ইফতার সম্মানিত নেতৃবৃন্দ, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা, আন্দোলন সংগ্রামে পরীক্ষিত নেতা, ঢাকা মহানগর উত্তর যুব দলের সংগ্রামী আহ্বায়ক জনাব শরীফউদ্দিন জুয়েল ভাই। জনাব শরীফউদ্দিন জুয়েল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বনানী থানা কর্তৃক আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে প্রস্তাবিত 31 দফার শীর্ষক আজকের এই কর্মশালায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক, রাজপথের অকুতোভয় লড়াকু সৈনিক, বারবার কারা নির্যাতিত জননেতা, জিয়া পরিবারের অত্যন্ত আস্থাভাজন সাবেক কৃতি ফুটবলার জনাব আমিনুল হক। আজকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সদস্য সচিব, রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, প্রিয় জননেতা জনাব আলহাজ মোস্তফা জামান ভাই সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বনানী থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং মহিলা দলের নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, সংগ্রামী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, সময় মাত্র 3 মিনিট বেঁধে দিয়েছে। আসলে 3 মিনিটে বক্তব্যে কোন জায়গা থেকে শুরু করব, কোন জায়গা থেকে শেষ করব মাথায় কাজ করতেছে না, মনে হয় 1.5 মিনিট শেষ হয়ে গেছে। প্রিয় নেতৃবৃন্দ, গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে মাফিয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে চলে গেছে। মাফিয়া ফ্যাসিস্ট
শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেলেও হাসিনার দোসররা কিন্তু এখনো কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা কিন্তু অবস্থান করছে। বিশেষ করে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে হাসিনার দোসররা এখনো কিন্তু স্বপদে বহাল আছে এবং তারা বিভিন্ন সময়ে এক এক সময় কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে যে নানা ধরনের ষড়যন্ত্র চলছে, হাসিনার দোসররা প্রশাসনের বিভিন্ন জায়গায় যারা স্বপদে বহাল আছে তারা সেখান থেকে কিন্তু বিভিন্ন কল কাঠি তারা কিন্তু নাড়ছে। গত প্রায় 20-25 দিন আগে থেকে যৌথ বাহিনী সারা দেশে ডেভিল হান্ট শুরু করেছে। আমি যৌথ বাহিনীর নেতৃবৃন্দের প্রতি আপনাদের প্রতি আমি স্বাগত জানাই। যৌথ বাহিনী যারা নেতৃত্ব দিচ্ছেন আপনারা ডেভিল হান্ট করছেন বিভিন্ন জায়গায়, কিন্তু আসলে ডেভিলগুলা ওই সচিবালয় সহ বিভিন্ন প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে। আগে তাদেরকে হান্ট করুন। ওই এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আপনারা সেই সকলের প্রশাসনের যারা হাসিনার দোসররা বসে আছে ওই সকল ডেভিলদেরকে আগে হ্যান্ড করুন। তারাই কিন্তু এখন বিভিন্ন সময় কিন্তু বাংলাদেশকে অকার্যকর করার নানা ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে। গত কয়েকদিন আগে, গত 28 ফেব্রুয়ারি মানিক মেহভিলিতে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। বাংলাদেশের যে নতুন রাজনৈতিক দলটি যারা আত্মপ্রকাশ করেছে তাদেরকে সাধুবাদ জানাই, তাদের শুভ কামনা করি। কিন্তু ওখানে নতুন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দুইটি কথা বলেছেন তাদের প্রস্তাবনায়, সেই বিষয়গুলো আমরা এখনো পরিষ্কার হতে পারছি না। আপনাদের কাছে অনুরোধ জানাবো সেই বিষয়গুলো আপনারা জাতির সামনে পরিষ্কার করুন। একটি বিষয় হচ্ছে তারা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছে। আপনাদের কাছে বলতে চাই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, যেটা বাংলাদেশ সরকারের বাংলাদেশের সাংবিধানিক নাম, যেটাকে ইংলিশে ভার্সন করলে বলা হয় পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তো পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ যেখানে রয়েছে, আপনারা সেখানে সেকেন্ড রিপাবলিক কথাটা কেন এনেছেন, কোন জায়গা থেকে এনেছেন, কোথা থেকে আবিষ্কার করেছেন, জাতি আপনাদের কাছে পরিষ্কারভাবে সেটার ব্যাখ্যা চাই। আজকে সেকেন্ড রিপাবলিকের নামে, আজকে গণপরিষদের নামে যদি আজকে নির্বাচনটাকে যদি আজকে বিলম্বিত করার প্রচেষ্টা করা হয়, বাংলাদেশের জাতীয়তাবাদী দল, যুব দল, সকল অঙ্গ সংগঠন আপনাদের সেই ষড়যন্ত্র রুখে দেবে, সেই হুঁশিয়ারি আমরা আপনাদেরকে দিতে চাই। সর্বোপরি ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, যেটি আপনি গত 16 ডিসেম্বরে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন ডিসেম্বরের মাসে জাতীয় নির্বাচন দিবেন। আপনার কথার উপরে আস্থা রেখে রাখতে চাই, সেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য অতি দ্রুত রোডম্যাপ ঘোষণা করুন, নতুবা রাজপথে আপনাদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য জাতীয়তাবাদী যুবদল প্রস্তুত আছে। এই পর্যায়ে আপনাদের সামনে 31 দফার উপরে আলোচনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগরীর অন্যতম যুগ্ম আহ্বায়ক জননেতা আফাজ উদ্দিন, সাবেক ছাত্রনেতা জননেতা আফাজ উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সভার সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী আহ্বায়ক জননন্দিত জননেতা আমিনুল হক সাহেব, এবং মঞ্চে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব হাজী মোস্তফা জামান সাহেব সহ মহানগর উত্তর বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত এলাকাবাসী এবং সাংবাদিক ভাই বোনেরা, সবার প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুব কম, 31 দফার উপর কথা বলতে বলা হয়েছে। 31 দফার মধ্যে 31 দফাটা হলো মূলত দেশনায়ক জনাব তারেক রহমান
বিভিন্ন সমমনা রাজনৈতিক দল সাথে আলোচনা করে 31 দফা প্রণয়ন করেছেন। 31 দফাটা হলো আগামী দিনে কিভাবে রাষ্ট্র পরিচালনা হবে, সে তার উপর ভিত্তি করেই 31 দফা প্রণয়ন করা হয়েছে। আমরা ইতিমধ্যে কর্মশালার মাধ্যমে বিভিন্ন জায়গায় 31 দফার লিফলেট বিতরণ করা হয়েছে, বাজারে, মসজিদে, বিভিন্ন বাসায় বাসায় দেওয়া হয়েছে। মানুষের সামনে আমরা 31 দফা তুলে ধরেছি। আপনারাও আজকের কর্মসূচির পরে আপনারা আপনাদের পাড়ায়, মহল্লায়, বাসায়, বিভিন্ন জায়গায় 31 দফার কথাগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরবেন। কিভাবে রাষ্ট্র পরিচালনা হবে, কিভাবে আগামী দিনে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে, কিভাবে মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন করা হবে, কিভাবে মহিলাদের ব্যাপারে তুলে ধরা হয়েছে, মুক্তিযোদ্ধাদের ব্যাপারে কথা বলা হয়েছে। সকল বিষয়ই, স্বাস্থ্য এবং সকল বিষয়ই 31 দফায় উল্লিখিত রয়েছে। সেদিকে লক্ষ্য রেখে আমরা ইনশাল্লাহ কাজ করব। এবং গত 3-4 দিন আগে নির্বাহী কমিটির মিটিংয়ে দুটি কথা, গুরুত্বপূর্ণ কথা আমাদের দেশনায়ক তারেক রহমান বলেছেন যে জাতীয় আমাদের ঐক্য, প্রত্যেকটি এলাকায় আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সকল অঙ্গ সংগঠনের সাথে নিয়ে একসাথে মিলে আমাদের কাজ করতে হবে। এবং আরেকটি কথা উনি স্পষ্ট বলেছেন, যেখানে সমস্যা রয়েছে, যদি কেউ ব্যক্তিগত স্বার্থে এলাকায় বিভিন্ন বিশৃঙ্খলা, চাঁদাবাজি, অন্যায়ের সাথে জড়িত থাকে, আপনারা সকলে মিলে সেটা বন্ধ করুন। আমরা সেটাই চাই। এবং আজকে এখানে কর্মশালাগুলো শেষ পর্যায়ে, প্রায় আমার মনে হয় 4-5টি কর্মশালা রয়েছে। কর্মশালার পরে বিএনপির কমিটি ইনশাল্লাহ পুনর্গঠন করা হবে, করবে মহানগর আমাদের অত্যন্ত বিজ্ঞ আমিনুল ভাই এবং সদস্য সচিব মোস্তফা জামান সাহেব। সকলের ব্যাপারেই উনি জানেন, কারা বিগত সময় কাজ করে, রাস্তায় ছিলেন, ফিল্ডে ছিলেন, আন্দোলন সংগ্রামী ভূমিকা রেখেছেন, তাদের থেকে যাচাই বাছাই করেই ইনশাল্লাহ সুন্দর নেতৃত্ব ওনারা উপহার দিবেন। আমাদের দায়িত্ব হলো সমাজে যাতে কোনো বিশৃঙ্খলা, কিশোর গ্যাংয়ের যে অত্যাচার এবং দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কিশোর গ্যাংয়ের যে সমস্যা, এগুলো আমাদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে 31 দফার উপরে আলোকপাত করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর বা ঢাকা মহানগরের অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব এস এম কফিল উদ্দিন। জনাব কফিল উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বনানী থানা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মশালায় সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগরী বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক, সদস্য সচিব জনাব মোস্তফা জামান সহ যুগ্ম আহ্বায়ক বিন্দু, বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, সর্বপ্রথমে জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, বিপ্লবী শুভেচ্ছা। নেতৃবৃন্দ, আজকে প্রধান অতিথি আমাদেরকে নির্দেশ দিয়েছেন 31 দফা নিয়ে কথা বলার জন্য। আসলে আমার মনে হয় আজকে 19 বা 20টা কর্মশালা আমরা সম্পন্ন করতে পেরেছি। আমাদের বোঝা উচিত যে আসলে আমরা যে সমাবেশ, মিছিল, মিটিং করতেছি, আসলে এই যে এত বড় একটা অনুষ্ঠান, এই যে বনানী থানা নেতৃবৃন্দ আপনারা যারা করেছেন বা আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা কি শিখলাম? আমরা যে 20টা কর্মশালা আজকে শেষ হয়ে যাচ্ছে, আমাদের 31 দফা নিয়ে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ ক্রমে আমরা যে আলোচনা করতেছি, আসলে আমরা এই বার্তা কতটুকু বুঝলাম না, এটা কিন্তু ভাই আমাদের আসলে কারো খেয়াল নেই। আমরা মাইকে এসে জাতীয় বক্তৃতা শুরু করি, আমরা বাংলার বিহার নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু করে আমরা 2025 সালে শেষ করে দেই। আসলে বক্তৃতার আমাদের বুঝতে হবে, একটি মানুষের মৌলিক অধিকার, মানুষের দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন, আমাদের নেতা জনাব তারেক রহমান এই 31 দফায় তা লিপিবদ্ধ করেছে। বন্ধুরা আমার, 31 দফার ভিতরে আমি 11 দফা নিয়ে একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা দেখেন 11 নম্বর প্যারায় আছে, 11 নম্বর নয়, সেটা হলো আমাদের বাংলাদেশে আইনের শাসন, বাংলাদেশের মানবাধিকার প্রতিষ্ঠা,
বাংলাদেশে খুনি স্বৈরাচারণী শেখ হাসিনা বিগত 17 বছরে আইনের সারস্বত দূরের কথা, এখানে আইএমএ জাহিলিয়ার যোগ শাসন কায়েম করেছিল, যা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী আমরা তার সুফল ভোগ করেছি। আমরা বিনা কারণে জেল খেটেছি, আমরা বিনা কারণে আমরা মামলা খেয়েছি, আমরা বাড়িঘর ছাড়া ছিলাম। আমরা এ থেকে আমরা সেই লক্ষ্য নিয়ে আজকে আমরা বলতে চাই, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে আগামী দিনে বিএনপি যখন ক্ষমতা আসবে আমরা আইনের শাসন, মানবাধিকার শাসন প্রতিষ্ঠা করব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, বিপ্লবী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন 31 দফার উপরে আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা, ঢাকা মহানগর উত্তরের প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক জনাব আক্তার হোসেন। জনাব আক্তার হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে বনানী থানা আয়োজিত 31 দফার সম্মানিত সভাপতি, উপস্থিত মাননীয় প্রধান অতিথি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আমিনুল হক সাহেব, বিশেষ অতিথি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব মোস্তফা জামান, উপস্থিত যুগ্ম আহ্বায়কবৃন্দ, উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ, বনানী থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সম্মানিত ভাইয়েরা, আমার সময় খুব কম। সম্মানিত ভাইয়েরা, আমি মাননীয় আহ্বায়ক সাহেবের উদ্দেশ্যে বলতে চাই, আজকে 20তম 31 দফা শেষ হয়ে যাচ্ছে, খেলাধুলো আপাতত স্থগিত আছে। তো আপনি ইচ্ছা করলে আমরা বাকি থানাগুলোতে আগামী ইফতারির সাথে বাজারে বন্দরে ইফতারি দেওয়ার সময় সবাইকে যেন 31 দফার লিফলেটটিও সবার হাতে পৌঁছিয়ে দেয়, তাহলে মনে হয় 31 দফা ব্যাপকভাবে সেটা প্রচারিত হবে। আসুন আমরা ঢাকা মহানগর উত্তর বিএনপি আমিনুল হকের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে আমিনুল হকের হাতকে শক্তিশালী করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এই জাতিকে গঠন করতে সহযোগিতা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা, এই পর্যায়ে আপনাদের সামনে 31 দফার উপরে আলোকপাত করবেন আমাদের ঢাকা মহানগরের অত্যন্ত পরিচিত মুখ, আন্দোলন সংগ্রামে যার অগ্রণী ভূমিকা ছিল সেই বিপ্লবী জননেতা, ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, দপ্তরের দায়িত্বে জনাব ABM রাজ্জাক ভাই, আমার প্রিয় নেতা জনাব ABM রাজ্জাক ভাই। নামাজের পরে আমার আহ্বায়ক সাহেব অনুরোধ করেছেন, নামাজের পরে আমার বক্তব্য। সবাই নামাজ পড়ে জায়গায় বসবেন। এবং সঙ্গে সঙ্গে এটা অ্যানাউন্স করে দিই, আগামীকাল দুপুর 2 ঘটিকায় পল্লবী থানাধীন 2 নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপির যৌথ সভা, থানা এবং ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ যৌথ সভায় উপস্থিত থেকে আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননন্দিত জনপ্রিয় জনতা জনাব আমিনুল হক সাহেবের বক্তব্য শুনবেন, মোস্তফা জামান সদস্য সচিব তার বক্তব্য শুনবেন, যুগ্ম আহ্বায়কদের বক্তব্য শুনবেন। আপনারা সবাই কালকে 2 নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে উপস্থিত থাকবেন। সবাইকে ধন্যবাদ। নামাজের সময় যেন মাইক কেউ না চালাই। আমাকে এখন থেকে 2 মিনিট ধরো। বিসমিল্লাহির রহমানির রহিম। বনানী থানা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই 31 দফা কর্মশালার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, আপনাদের সকলের অতি পরিচিত মুখ, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের অত্যন্ত শক্তিশালী
ঢাকা মহানগরীর সংগ্রামী আহ্বায়ক, সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক, বাংলাদেশ জাতীয় দল জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, জননন্দিত জনপ্রিয় জনতা জনাব আমিনুল হক, উপস্থিত সদস্য সচিব জনতা জনাব মোস্তফা জামান, আমাদের মাঝে উপস্থিত আছে যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ এবং এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা জনতা জনাব জামাল কামাল মোল্লা সহ উপস্থিত নেতৃবৃন্দ, সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি শুধু বলতে চাই 31 দফার যে কর্মশালা শুরু হয়েছে তার মধ্য দিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে দেখবেন স্বাধীনতা উত্তর বাংলাদেশে যখন আমরা স্বাধীনতা অর্জন করি, শেখ মুজিবুর রহমানের আমলে এই খুনি শেখ হাসিনার পিতা ওনার আমলে 74 যে দুর্ভিক্ষ হয়েছিল, এই দুর্ভিক্ষর কারণ হচ্ছিল তখন ব্যাংক ডাকাতি শুরু করে লুটপাট করে এই দেশকে তলাবিহীন করে বাংলাদেশকে একটু ক্ষতিগ্রস্ত করেছিল, বাংলাদেশের রাষ্ট্রকে ক্ষত বিক্ষত করেছিল। ভাইয়ের আমার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবার যখন ক্ষমতায় আসলেন এই রাষ্ট্র মেরামত করে আবারও বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে স্বনির্ভর করে, কৃষিতে স্বনির্ভর, যুব উন্নয়নের স্বনির্ভর, মহিলাদেরকে সম্পৃক্ত করে যেন বলেছিল পৃথিবীতে যা কিছু সুন্দর তার অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহিলাদেরকে সম্মান করেছিলেন। আবারও দেশ স্বনির্ভরে ভরে উঠেছিল। ভাইয়ের আমার, আবারও সেই ইরশাদ বেহায়া ইরশাদ যখন ক্ষমতা আসলেন আবারও এই দেশের সমস্ত মানচিত্রকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছিল। ভাইয়ের আমার, এই 9 বছর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন আবার 1991 সালে ক্ষমতায় আসলেন, আবার এই দেশের মেরামত করে এই রাষ্ট্রকে পুনঃমেরামত করে রাষ্ট্রকে সংরক্ষণ করে এই রাষ্ট্রকে আবারও বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের সমস্ত নাগরিককে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছিলেন। ভাইয়ের আমার, আবার শেখ হাসিনা যখন আসলেন এই 17 বছর বাংলাদেশকে ক্ষতবিক্ষত করে, বাংলাদেশের সমস্ত স্বাধীনতাকে বুলণ্ডিত করে, বাক স্বাধীনতাকে খর্ব করে, বিচার বিভাগকে সম্পূর্ণ করায়ত্ত নিয়ে সমস্ত মানুষকে একটি বিবেকহীন রাষ্ট্রে পরিণত করে আবারও দেশকে ধ্বংস করে গিয়েছে। ভাইয়ের আমার, আবার সময় এসেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দলকে আবারও আমাদেরকে নেতৃত্বের মধ্য দিয়ে আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় এসে বিএনপি আবার রাষ্ট্র মেরামত করবে। সবাইকে ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমিনুল হক জিন্দাবাদ। মোস্তফা জামান জিন্দাবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে 31 দফার উপরে আলোকপাত করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগরীর অন্যতম যুগ্ম আহ্বায়িকা, রাজপথের সাহসী নেত্রী, জননেত্রী ফেরদৌসী আহমেদ বৃষ্টি। জননেত্রী ফেরদৌসী আহমেদ বৃষ্টি আপা এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমান রাহিম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির আমিনুল হক আহ্বায়ক এবং সদস্য সচিব মোস্তফা জামান এবং এই এলাকার প্রধান মোস্তাফিজুর রহমান সেগুন। 13 জুলাই 2023 তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্রীয় কাঠামোর মেরামত 31 দফা, যেটা এই স্বৈর সরকার যাওয়ার 3 বছর আগেই উনি এটা উপস্থাপন করেছেন সবার সামনে। এই 31 দফা হচ্ছে সেই দফা যেটা বাংলাদেশে যখনই কোনো দুর্যোগ চলে আসে বিএনপি ত্রাণকর্তা হিসাবে সেইটার ঝান্ডা তুলে নেয়। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফার ধারাবাহিকতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং আমাদের দেশনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমানের 31 দফা। এই দফার এমন একটি দফা যেখানে কৃষক থেকে শুরু করে, মহিলা থেকে শুরু করে যে বেকার ভাইরা হতাশাগ্রস্ত থাকে তাদের ভাতা প্রদানের মাধ্যমে তারা যাতে হতাশা না যায় তাদের কথা লেখা আছে। একটা বাংলাদেশকে গড়তে হলে সম্পূর্ণভাবে একটা রাষ্ট্র কাঠামো কী করা দরকার এইখানে সম্পূর্ণটাই আছেন। আজকে যারা দেশ পরিচালনা করছেন তারা সংস্কার করে মাথা নষ্ট করে দিচ্ছেন এবং নির্বাচন পিছানোর ধান্দা করতেছেন। তাদেরকে আমি বলবো দয়া করে আপনারা এই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফাটা হাতে নেন। দেশ ও জাতির কল্যাণ হবে। বাংলাদেশকে পৃথিবীর মাথা উঁচু করে দাঁড়ানোর একটা পদ্ধতি রেখে দিয়ে গেছে আমাদের এই 31 দশা, আমাদেরই দেশের নায়ক তারেক রহমান। ধন্যবাদ সবাইকে, উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ অবস্থায় দেশে আসুক এবং তারেক রহমান জিন্দাবাদ,
বাংলাদেশে বীরের বেশে ফিরবে বেশে বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সামনে এমন একজন ব্যক্তি বক্তব্য রাখবেন যার সাথে বনানী, গুলশান ক্যান্টনমেন্ট সহ ভাসানটেক সহ এই এলাকার মাটি মানুষের সাথে সম্পর্ক, যিনি নিষ্পেষিত মানুষের পাশে সার্বক্ষণিক দাঁড়িয়ে থাকেন, যিনি জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে থাকেন, সেই নির্ভীক জননেতা আমাদের প্রিয় বড় ভাই জনাব কামাল জামাল মোল্লা। জনাব কামাল জামাল মোল্লা এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও মিলাদ মাহফিলের বনানী থানার এই আয়োজন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ উত্তরের সকল নেতা নেত্রী ও বনানী থানার সকল নেতা নেত্রী, বিএনপি পরিবার সবাইকে আমার শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি ও মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমার পাশে বনানী থানার যেই বোনেরা এত সুন্দরভাবে ধৈর্য সহকারে বসে আছেন, আমি তাদেরকে অন্তর অন্তরে ধন্যবাদ জানাচ্ছি। সুশৃঙ্খলভাবে আপনারা বসে আছেন, ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় ভাইয়েরা, সময় সংক্ষিপ্ত, দুই একটি কথাই বলবো। আপনারা জানেন আমি এই রাষ্ট্র কাঠামোর 3 নম্বর নিয়ে একটি দুটি কথা বলবো। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে বর্তমান সরকারের উপদেষ্টাগণ শপথ নিয়েছিলেন একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্যে। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন 2 দিন আগে তারা নতুন একটি দলের ঘোষণা দিয়েছে, সেজন্য তাদেরকে সাধুবাদ। আমার প্রশ্ন অন্য জায়গায়, তারা যে ওয়াদাবদ্ধ করে শপথ নিয়েছিলেন তারা কি ব্যর্থ? তারা ব্যর্থ না হলে কি করে পদত্যাগ করেন? আর যদি তারা ব্যর্থই হন, আমার প্রশ্ন তাদের কাছে, আপনারা ব্যর্থ হয়ে কি করে একটি নতুন দল করবেন বাংলাদেশের মাটিতে? ব্যর্থ মানুষ কি করে বাংলার মানুষকে ভালো কিছু দিবে? এই প্রশ্নটি আমি তাদের কাছে রাখলাম। প্রিয় ভাইয়েরা, প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার একটি আবেদন, আপনারা ছাত্র সমাজকে এই সমস্ত পদ দিয়ে ছাত্র সমাজকে লুবি লালসিত বানিয়েছেন। এখন 2 জন পদত্যাগ করবে, আবার আপনি 2 জন ছাত্রকে নিয়ে বসাই দিবেন। এটা কি মামা বাড়ির ভাগাভাগি হচ্ছে? এটা একটা দেশ, বাংলাদেশের রাজনীতি অনেক অভিজ্ঞ লোক আছে, তাদেরকে নিয়ে বসান। একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়ার ক্ষমতা যাদের আছে তাদেরকে নিয়ে বসান, তাহলে জাতি সুন্দর দিক নির্দেশনা পাবে আমি মনে করি। সম্মানিত নেতৃবৃন্দ, এই মুহূর্তে 31 দফার উপরে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সংগ্রামী সভাপতি, যিনি ঢাকা 18 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে নির্বাচন করেছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক জনাব এস.এম. জাহাঙ্গীর। জনাব এস.এম. জাহাঙ্গীর। বিসমিল্লাহির রহমানির রহিম। সংস্কারের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আর তার এই ধারাবাহিকতায় বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বনানী থানা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে
সহযোদ্ধা সভাপতি, বনানী থানার ভারপ্রাপ্ত সভাপতি, আজকের সভাপতি হাবিবুল্লাহ হবিবাই, উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি ঢাকা মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক, আমাদের অত্যন্ত পরিশ্রমী নেতা জনাব আমিনুল হক, উপস্থিত আছেন সদস্য সচিব জনাব মোস্তফা জামান, উপস্থিত আছেন এই অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত আমাদের অত্যন্ত প্রিয় মহানগরের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এবং এই এলাকায় আপনাদের সাথে দীর্ঘদিন রাজনীতি করে আমাদের জামাল কামাল মোল্লা সহ বিএনপির নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত আমাদের ঢাকা মহানগরীর যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, 26টি থানা থেকে আগত আমাদের নেতৃবৃন্দ এবং বনানী থানার সহযোদ্ধা সাথীরা, আসসালামু আলাইকুম। আমি বোনদেরকে ধন্যবাদ জানাই। আমার বোনরা সর্বপ্রথমে এখানে এসে বসেছে, কোনো বিশৃঙ্খলায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে বসে আছে, সেই জন্য বোনদেরকে ধন্যবাদ জানাই। সংগ্রামী সাথীরা, আমি আলোচনা করতে চাই 31 দফার একটি দফা, দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পাল নিয়োগ। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, এই খুনি হাসিনার আমলে একটি তো দুর্নীতি দমন কমিশন ছিল না? একটি দুর্নীতি দমন কমিশন ছিল, কিন্তু ওই আওয়ামী লীগের কোনো নেতা কর্মীদের নামে দুর্নীতির মামলা হয় না, মামলা হয়েছে বিএনপি নেতা কর্মীদের নামে। বন্ধুরা আমার, ওই আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে তারা সার্টিফিকেট দিত যে তারা কোনো দুর্নীতি করে নাই। আমি বলতে চাই, আপনারা একজন সাংবাদিকের নাম সবাই জানেন, ABM মুসা। তিনি আওয়ামী লীগের সাংবাদিক ছিলেন, তিনি শেখ মুজিবুর রহমানের APS ছিলেন। তিনি কিন্তু বলেছিলেন যে আওয়ামী লীগের কর্মীকে যেখানেই দেখা যাবে, যেখানেই দেখা পাবে, একটি কথা বলতে হবে, তুই চোর, তুই চোর, তুই চোর। আপনারা শুনেছেন না? আর সেই আওয়ামী লীগের নেতা যখন বলে তুই চোর, তুই চোর, আর তাদের বিরুদ্ধে মামলা হয় না, মামলা হয় আমাদের নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে, মামলা হয় আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। আমরা স্বাভাবিক কারণে বলতে চাই, ও খুনি হাসিনা বাংলাদেশ থেকে অন্যায় করে পার পেয়েছে। তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন হলে, আর এই দুর্নীতি দমন কমিশন যদি রিফর্ম হয়, খুনি হাসিনা সহ কোন পেশাদাররা দুর্নীতি যারা করেছে বাংলাদেশ থেকে রক্ষা পাবে না। বন্ধুরা আমার, এই দুর্নীতি দমন কমিশন তাদের শাস্তির ব্যবস্থা করে, তারা যে সমস্ত অর্থ বিদেশে পাচার করেছে, সমস্ত অর্থ বাংলাদেশে ফেরত নিয়ে আসা হবে। বন্ধুরা আমার, সর্বশেষ আমি শুধু একটি কথাই বলতে চাই, বিএনপি নেতাকর্মীদের সচেতন থাকতে হবে। আজকে ওই অধ্যক্ষ ইউনূস তিনি তার কমিটমেন্ট অনুযায়ী যদি বাংলাদেশে নির্বাচনের ব্যবস্থা না করে, আমরা খুনি হাসিনা যেভাবে বাংলাদেশ থেকে পলায়ন করেছে, আমরা রাজপথে সংগ্রাম করে তারেক রহমানের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ বিজয়ী হব। একটি নির্বাচন, সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের ব্যবস্থা করব। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ফাহিম সহ যারা আজকে এই সুশৃঙ্খল প্রোগ্রাম করেছেন সকলকে আমি ইমাম ফাহিম এবং ইমাম সহ সকলকে ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে করা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল 1977 সালে শহীদ জিয়ার প্রণীত 19 দফা, তার এই আলোকে, তার এই ধারাবাহিকতায় আজকে দেশ নায়ক তারেক রহমানের প্রণীত 31 দফা, আর 31 দফার উপরে এখন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, রাজপথের সাহসী যোদ্ধা, জননেতা মোস্তাফিজুর রহমান সেগুন এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। ধন্যবাদ মিজান ভাই। বক্তব্যের শুরুতে আমি ধন্যবাদ দিতে চাই বনানী থানা বিএনপি আমার সকল অঙ্গ সংগঠন সম্মানিত নেতৃবৃন্দকে আপনাদের ধন্যবাদ দিয়েছে। আপনাদের সালাম, আসসালামু আলাইকুম। রুকে আপা, অনেক মহিলা নিয়ে আসছেন, রুকে আপাকে ধন্যবাদ। রুকে আপা আপনাকে সালাম জানাই। তারপর ধন্যবাদ জানাই আমাদের জামাল কামাল মোল্লা ভাইকে, আজকের এই অনুষ্ঠানটা এত সুন্দর অনুষ্ঠান, উনি সার্বিকভাবে সাহায্য সহায়তা আমাদের করেছেন, এই জন্য জামাল কামাল মোল্লাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই ফাহিমকে, ধন্যবাদ জানাই আজাদ ভাইকে, ধন্যবাদ জানাই বনানী থানার সম্মত নেতৃবৃন্দকে, নাম বলে অনেক সময় লাগবে, নেতৃবৃন্দকে সবাইকে ধন্যবাদ।
আজকের আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে হোয়াইট কনসেপ্টে। হোয়াইট কনসেপ্ট বুঝুন তো, সাদা কনসেপ্টে করছি আমরা। আমরা চেষ্টা করছি সব দিকে সাদার ব্যবহার করার জন্য। এই কর্মশালাটা সাদা অর্থ কি? শান্তির প্রতীক, ঐক্যের প্রতীক। আমরা দলে ঐক্য চাই, দেশে শান্তি চাই। এই কনসেপ্টে আজকে 31 দফা কর্মশালা আমাদের ভাইয়েরা এবং বোনেরা, এই কনসেপ্টে আজকে আমরা কর্মশালা করছি। ধন্যবাদ আমাদের মাননীয় আহ্বায়ক জনাব আমিনুল হক সাহেবকে। উনি আমাদের সাহায্য সহযোগিতা করছেন এবং উনি ঢাকা মহানগর বিএনপিকে ঐক্যবদ্ধ করে রেখেছেন। এই জন্য ওনাকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সম্মানিত সদস্য সচিব জনাব মোস্তফা জামানকে। উনি অত্যন্ত ভালো মানুষ। আমাদের কাজ করি, কাজের আমাদেরকে প্রাধান্য দেয় যে ভাই তোমরা যা মন চায় করো, আমি তোমার সাথে আছি। এই জন্য সদস্য সচিবকে ধন্যবাদ। এখন আসেন 2-4 কথা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। বর্ণি থানা বিএনপি আয়োজিত আজকের এই কর্মশালার সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমরা একটা বক্তব্য কিন্তু এক কথা শেষ হয়ে যায়। আমরা কি তারেক জিয়ারে ভালোবাসি? সবাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভালোবাসি আমরা? 2 হাত উঠান, উঠান, এই সবাই উঠান। ভালোবাসেন। একটা কাজ করবেন, তারেক সাহেবের বক্তব্য শুনবেন এবং ওনার নির্দেশনা মোতাবেক চলবেন। আর কত গল্পের প্রয়োজন নাই ভাইয়ের, আছে? ওনার বক্তব্য শুনবেন, ওনার নির্দেশনা মানবেন। আর কোনো গাল গল্পের দরকার নেই, রাজনীতি শেষ। ওকে? তাহলে বিএনপি ক্ষমতায় চলে আসবে যদি এই জিনিসটা মানতে পারেন। কিন্তু আমরা তো মানি না ভাই, মানি। কালকে দেখলাম এক থানার নেতা স্লোগান দেয়, এই আসনের মাটি অমুক ভাইয়ের ঘাটি। আমি যে গেলাম ভাই আপনার জায়গা কয় কাটা? কয় 3 কাটা। রাস্তা গেছে কত? আধা কাটা জায়গা আছে, 2.5 কাটা। 2.5 কাটা জায়গা নেই, হ্যাঁ নাকি ওই এলাকার মাটি তার ঘাটি হয়েছে। আরে বিয়াদের বাচ্চা কি স্লোগান? বন্ধ করে স্লোগান। এই দেশের মাটি জনগণের ঘাটি, এই এলাকার মাটি বিএনপির ঘাটি। জায়গা 2.5 কাটা তোর এই এলাকার মাটি তোর ঘাটি হয়েছে। বিএনপির বদনাম করতে আমরা দেব না। এই সমস্ত স্লোগান দেওয়া যাবে না, বাইরের রাজনীতি করা যাবে না। দলের রাজনীতি করতে হবে। যদি আমরা দল করেন, আর দল না করলে সালাম দিয়ে সাইরা বাসায় চলে যান। এসব বেয়াদবের জায়গা বিএনপিতে হবে না, আমরা হইতে দেব না। কারণ জনগণ শেষ পর্যন্ত আমাদের ভরসা। জনগণ আস্থা অর্জন করতে হবে। আমার নেতা তারেক রহমান বলছেন, জনগণের সাথে থাকুন, জনগণকে পাশে রাখুন, জনগণের মন জয় করার চেষ্টা করুন। বিঘা বিঘা সম্পত্তি মানছে তোর 2.5 জায়গায় তোর গাড়ি হলো, ওই লোকটা কি মনে করবো? 5 কাটা মাইন্ড করবো না? তারপর 10 কাটা মাইন্ড করবো না? যে সালা তোর 2.5 কাটা, আমার 10 কাটা, আমার গাড়ি নাকি কে লিখে? এই রাজ্যে করবেন না। যারা আজকেও করেছেন তারা ভুল করেছেন, সামনে আর করবেন না, মাথা রাখবেন। সম্মানিত নেতৃবৃন্দ, তারেক রহমান একটা কথা বলেন, কি বলেন? মিছিলের শেষ ছিল তার রাজনৈতিক পরিচয় পাবে, বলে না? আজকের মিছিলে কথা বলে নাই, 5ই আগস্টের আগের মিছিলে কথা বলছে। বন্ধুরা আমার, আমরা তাদের রাজনৈতিক পরিচয় দিব। কিভাবে দিব? তারেক ভাই দিতে পারবে? পারবে না। ইউনিটের যে নেতা ত্যাগী কর্মী আছে তাদেরকে মূল্যায়ন করবে কে? ওয়ার্ডের ত্যাগী নেতাদের মূল্যায়ন করবে কে? থানা ত্যাগী নেতাদের মূল্যায়ন করবে কে? মহানগর নেতাদের মূল্যায়ন করবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই জন্য স্তরে স্তরে আমাদের সবাইকে সৎ থাকতে হবে, সবাইকে সত্য কথা বলতে হবে যে ভাই এই নেতারা রাজপথে ছিল, বলতে হবে। যদি না বলেন তাইলে দলের প্রতি বেইমানি করা হবে, তারেক রহমানের সাথে বেইমানি করা হবে। ভাইয়ের আমার, এই জন্য সবাইকে সৎ থাকতে হবে। ভাইয়ের আমার, 5ই আগস্টের পূর্বে যখন ছাত্র আন্দোলন চলতেছিল তখন কিন্তু বেশিরভাগ ত্যাগী নেতারা কিন্তু ছিল জেলে। আমরা কিছু নেতা ছিলাম বাইরে। তিতুমির কলেজ ছিল আমার সাথে, তিতুমির কলেজকে ধন্যবাদ, আমি ভুলেছি, তিতুমির কলেজ ছাত্রদের ধন্যবাদ। আমার সাথে রাজপথ ছিল। আর কিছু নেতা ছিল, অল্প সংখ্যক নেতা ছিলাম রাজপথে। বাকি নেতা ছিল কোথায়? জুমে। ওই জুম মিটিং করতো, অনেকে আবার সই দিত না, খালি কালো একটা সাপ দেওয়া দিত যে আমি আসি ভাই। অনেক নেতা ছিল জুম মিটিংয়ে। আর কিছু বাটপার নেতা ছিল আওয়ামী লীগ শেল্টারে ঘুমে। তাহলে জুমে আর ঘুমে। এরা এখন বড় নেতা। যারা জুমে ছিল তারা ঘুমে নেতাদের টানে, ওই মালের লাগা, বুঝলেন নাই? তদবির করে ভাই এই লোকটা কিন্তু ভালো। কার তদবির করে? কেন্দ্রীয় নেতা খেয়ে তদবির করে যে ভাইয়া এ কিন্তু ভালো, যে ঘুমেছিল। ঘুমেতে তদবির করে জুমে নেতা।
এই ধরনের তদবির আপনারা করবেন না। সময় তো সিনিয়র নেতৃবৃন্দ, সাবধান হয়ে যান, সাধু সাবধান। এইগুলো করে আর পার পাবেন না। যারা মাঠে ছিল না তারা কোনোভাবে পদে আসতে পারবে না, কোনোভাবে তারা কিছু পাবে না। সেটা আমরা দরকার হলে এর বিরুদ্ধে আমরা আন্দোলন করবো ওই নেতাদের বিরুদ্ধে যারা অন্যায় তদবির করে। অহংক একটা লোককে তারা নেতা বাঞ্চায়, তাদেরকে আমরা ঘৃণা করি, তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলেছি। আসেন তো আমার সাথে, আপনারা আসেন না? জুমের নেতা ঘুমের নেতা চলবে না। বিএনপি রাজনীতিতে সত্যিকার মাঠে নেতা লাগবে ভাইয়ের আমার। এই কথা বলার উদ্দেশ্য কি, অনেক বড় বড় নেতা বনের দিতে বসবাস করে। জুমের ছিল, রাজপথে ছিল না, এখন ঘুমের নেতা চান। আরে বাপ রে বাপ, রক্ত দিলাম আমি, হ্যাঁ টাকা দিলাম আমি, জীবন দিলাম আমি, জুমে আর ঘুমে হয়ে যাবে, এটা হবে না ভাইয়েরা। আর কিছু নেতা আছে কি বিএনপি, দেশটাতে বেগম খালেদা জিয়া জেলা পালাইছে, আমগো রাজপথে রাখিয়া ওনারা বুদ্ধি করে দেশ ছেড়ে পালাই গেছে। এখন আবার বুদ্ধি করে পাশে গেছে, দেশে চলে আসছে। নেতা সাজবা চায় না ভাইয়েরা, এই বুদ্ধিজীবী নেতাদেরকে আমরা আশ্রয় প্রশ্রয় দিব না। এদেরকে প্রতিহত করতে হবে, দলকে পরিষ্কার করতে হবে। সত্যিকারের মাঠের নেতাকে আমরা দিয়ে দল তো আমরা চালাবো ইনশাল্লাহ। এই কথা বলে আপনারা সবাইকে ধন্যবাদ জানিয়ে, সালাম জানিয়ে আমরা শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমরাও বন্ডি থানা বিএনপি জিন্দাবাদ। তোমার দেখাই দিছো যে আমরাও পারি, তোমার দেখাই দিছো যে আমরাও পারি, আমরাও পারি। ধন্যবাদ। সংগ্রামী বন্ধুরা, আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন দীর্ঘ 17 বছর স্বৈরাচারী হাসিনা সরকারের নির্মম নির্যাতনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা আজও উজ্জীবিত। তাই আমরা বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রণীত 19 দফার আলোকে আজকে যে 31 দফা, এই 31 দফাকে আমরা বাংলাদেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। বন্ধুরা, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা মহানগর জাতীয়তাবাদী দলের সংগ্রামী সদস্য সচিব, কারা নির্যাতিত জননেতা, সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী সদস্য সচিব, জননেতা মোস্তফা জামান ভাইকে এখন তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সম্মানিত নেতৃবৃন্দ, যারা আজকে এখানে অতিথি হিসেবে এসেছেন এবং এই অত্র এলাকার নেতৃবৃন্দ, কিছুক্ষণের মধ্যেই আপনাদের খাবার পরিবেশন করা হবে। দয়া করে কেউ ইফতারি দেওয়া হবে, কেউ সিটের থেকে নড়বেন না, বিশৃঙ্খলা তৈরি করবেন না। যেহেতু এটা ইফতার, সুতরাং সেই সৌহার্দ্যতা বজায় রাখবেন এই কামনা করতেছি। যারা আপনাদেরকে খাবার বিতরণ করবে তাদেরকে সহযোগিতা করবেন, প্রত্যেকে খাবার পাবেন, পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা হয়েছে। কেউ নড়বেন না, কেউ স্থান ত্যাগ করবেন না। দয়া করে বক্তব্য চলতে থাকবে, খাবার বিতরণও চলতে থাকবে। ধন্যবাদ সকলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগর বিএনপি বনানী থানা কর্তৃক আয়োজিত আজকের এই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা উপলক্ষে আয়োজিত আজকের এই সভায় উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল হক। উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ, আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার সম্মুখে এই এলাকার বিএনপি নেতৃবৃন্দ ও আমার বোনেরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী সহকর্মীবৃন্দ, অল্প কথায় শেষ করতে চাই। আমার মনে হয় সবাই বাসায় গিয়ে ইফতার করতে চাচ্ছেন, আমরা অল্প কথাই শেষ করব। আমি শুধু 31 দফার মধ্যে একটি দফা নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে বর্তমান বিচার ব্যবস্থা সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন এবং সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগের আইন ব্যবস্থা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যদি সত্যিকারের বিচার ব্যবস্থা থাকতো, ন্যায় বিচার থাকতো, বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকতো, তাহলে কি বেগম খালেদা জিয়ার নামে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, যে মিথ্যা মামলা সাজা দিয়েছিল, সেটা কি হইতো? আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে মিথ্যা মামলা সাজা দিয়ে বিদেশে যেতে বাধ্য করেছে। যদি ন্যায় বিচার থাকতো তাহলে কি এই ধরনের মিথ্যা মামলায় সাজা দেওয়ার সুযোগ থাকতো? সংগ্রামী বন্ধুগণ, এই জন্য আমাদের পার্টি সিদ্ধান্ত নিয়েছি, আমরা যদি আল্লাহর রহমতে বিএনপি যদি ক্ষমতায় আপনাদের ভোটে আসে,
আমাদের যে রাষ্ট্র কাঠামো মেরামতের 31টি দফা আছে, তার মধ্যে একটা হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কথা বলা হয়েছে, এবং সেখানে ন্যায় বিচারের মাধ্যমে এবং সঠিকভাবে যারা যোগ্য তাদেরকে বিচারপতি নিয়োগ করা হবে। এটা আমাদের 31 দফার মধ্যে একটি দফা। যদি আমরা সঠিকভাবে আমরা সঠিক নেতৃত্বে বা সঠিক বিচার ব্যবস্থার মাধ্যমে ন্যায় বিচারক নিয়োগ করতে পারি, তাহলে বাংলাদেশের সকল মানুষ ন্যায় বিচার পাবে ইনশাল্লাহ, আমরা বিশ্বাস করি। বন্ধুগণ, ইতিমধ্যে অনেক বক্তব্য দিয়েছে, আমি সেই দিকে যাচ্ছি না। আমি শুধু বলতে চাই, আমাদের নেতা আমিনুল হক সাহেব নির্বাচনের পূর্বে ওনাকে এই জালিম সরকার অ্যারেস্ট করেছিল। উনি জেলখানা থেকে আমার মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা প্রচার করতো, বিভিন্ন নেতাদের সাথে আমি কথা বলতাম। আমি ওই সময় আমার অনেক নেতাকর্মীদেরকে কিন্তু ওই দুঃসময়ে অনেক নেতাকর্মীদেরকে ফোন করে পাই নাই, তাদের মোবাইল ছিল বন্ধ। এটা অত্যন্ত দুঃখের বিষয়। ওই মুহূর্তে যদি সবাইকে পেতাম, আমার মনে হয় এই হাসিনাকে অনেক আগে বিদায় করতে পারতাম। আমি শুধু বলতে চাই, ওই মুহূর্তে যাদের মোবাইল বন্ধ ছিল, যারা বউ বাচ্চা নিয়ে অনেকে শুনেছি কক্সবাজার ঘুরতে গিয়েছিল, দেশের বাইরে অবস্থান করতেছিল, তাদেরকে আমি মনে করি সামনের কমিটিতে কোনো অবস্থায় তাদের আসার সুযোগ নেই। বন্ধুরা আমার, আপনারা সবাই মামলার আসামি। আমাদের এই মঞ্চে যারা আছে শত মামলার আসামি। আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে এই জালিম সরকার। আমার বাসায় হামলা করেছে, আমার আমিনুল সাহেবকে অ্যারেস্ট করেছে, আমাদের মঞ্চে যারা আছে সবাইকে মামলা দিয়েছে। ইভেন আপনারা মামলা খেয়েছেন। আমরা কি এগুলো ভুলে গেছি? ভুলি নাই। আমরা বিচার করতে চাই, আমরা সঠিক বিচারের মাধ্যমে। তারা যেভাবে অন্যায়ভাবে একজনের অপরাধের জন্য আরেকজন অ্যারেস্ট করেছে, একজনের ভুলের জন্য আরেকজনকে অ্যারেস্ট করে জেলে পাঠিয়েছে, আমরা সেই ব্যবস্থা করতে চাই। আমরা সেই প্র্যাকটিস থেকে বেরিয়ে আসতে চাই। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই। আমরা চাই যারা সত্যিকারের অপরাধী, যারা এই দেশকে ধ্বংস করেছে, যারা মানুষের জায়গা জমি দখল করেছে, যারা লুটপাট করেছে, আমরা তাদেরকে ফাইন্ড আউট করে আইনের মাধ্যমে তাদের সঠিক বিচার করতে চাই। শেখ হাসিনা অজেদ এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে। এই দেশের সকল প্রতিষ্ঠান, স্কুল কলেজ প্রতিষ্ঠান, পুলিশগণ, ডিবিগণ, আইনশৃঙ্খলা বাহিনীগণ, সব ব্যবস্থা, সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। শেখ হাসিনাকে আল্লাহ বিচার করেছে, এই দেশ থেকে শেখ হাসিনাকে বের করে দিয়েছে। আমরা যদি জনগণের দোয়ায়, আল্লাহর রহমতে, আপনাদের ভালোবাসায়, আমাদের দেশটা তারেক রহমানের নেতৃত্বে যদি সুন্দর একটা দেশ গঠন করতে পারি, আমরা ক্ষমতা আসতে পারি, ইনশাআল্লাহ শেখ হাসিনাকে আইনের মাধ্যমে এনে এই দেশে যে অন্যায় করেছে সকল অন্যায়ের বিচার করা হবে। আমাদের অসংখ্য নেতাকর্মীদের মার্ডার করা হয়েছে, খুন করা হয়েছে, লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে। আমরা ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে যদি বাংলাদেশ সরকার গঠিত হয়, বাংলাদেশের আমাদের যত নেতাকর্মী রক্ত ঝরেছে, প্রতিটি নেতাকর্মী যে রক্তের ফোঁটা পড়েছে, প্রতিটি রক্তের ফোঁটা বিচার করা হবে ইনশাআল্লাহ। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের স্লোগান হচ্ছে কি, সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে সকল ষড়যন্ত্র, যত ধরনের কনস্পিরেসি আছে, কোনো কনস্পিরেসি করে কেউ আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। বিএনপি একটা ছোটোখাটো দল না, বিএনপি একটা প্রশান্ত মহাসাগরের মতো বড় দল। ইনশাল্লাহ আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দলকে ভালোবাসি, এবং ওনার দল কর্মী হলে আমাদেরকে সবাই বিশ্বাস করে, আমাদেরকে সবাই সম্মান করে। আমরা ভুল করতে চাই না। যদি আমাদের কিন্তু নেতাকর্মীরা ভুল করে, তাহলে আমাদের কিন্তু আবার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আপনারা সতর্ক থাকবেন, এবং বিএনপির নামে যদি কেউ চাঁদাবাজি করে, ভুল করে, আমাদেরকে জানাবেন। আমরা সঠিক সময়ে সঠিক সম্মানিত নেতৃবৃন্দ, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইফতার দিয়ে দাও, ইফতার দিয়ে সবাইকে ইফতার দিয়ে দাও, ইফতার দিয়ে দাও। সম্মানিত নেতৃবৃন্দ, এই মুহূর্তে আপনাদের সামনে সমাপনী বক্তব্য রাখবেন বনানী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব হাবিবুল্লাহ হবি ভাই। জনাব হাবিবুল্লাহ হবি ভাই আজকের সভার সভাপতি। উপস্থিত সুধমণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যে যেখানে আছেন দয়া করে সেখানে বসবেন। আমরা আপনাদের সামনে ইফতারির ব্যবস্থা করেছি। কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে আমাদের ইফতারির বক্স চলে যাবে। ধন্যবাদ।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কর্মশালার প্রায় সমাপ্তির পথে। আর আজকের এই কর্মশালার বনানী থানার এই 31 দফা কর্মশালার সম্মানিত প্রধান অতিথি জনাব আমিনুল ভাই, সদস্য সচিব জনাব মোস্তফা জামান এবং মহানগরের যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের তৃণমূলের নেতাদের, তৃণমূলের কর্মীদের, যারাই নাকি আজকে এই বিএনপিকে বাঁচিয়ে রেখেছে তাদেরকে আমি আমার প্রাণঢালা অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমার ওয়ার্ডের নেতৃবৃন্দদের, থানার নেতৃবৃন্দদের এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের, যারা আজকে সফলকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ। আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি জামাল কামাল ভাইকে, যিনি অক্লান্ত পরিশ্রম এবং ওনার মেধার পরিকল্পনা মাফিক আমরা যে আজকে কর্মশালাটা করতে পেরেছি এবং ওনার সম্পূর্ণ পরিকল্পনা ছিল ওনার, এবং তাকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের মিজান ভাইকে অভিনন্দন জানাচ্ছি, মনাকে অভিনন্দন জানাচ্ছি, নূর ভাইকে, ইমাম হোসেন নূর ভাইকে এবং অভিনন্দন জানাচ্ছি নাফিকে এবং বনানী থানার সকল সবাইকে অভিনন্দন জানাচ্ছি, টিটু ভাইকে। তবে শহীদুল আলম, শহীদুল হক, মিজান এবং অনেকে আছেন যারা নাকি দিন রাত পরিশ্রম করে আজকের সভাকে সাফল্যমণ্ডিত করেছেন। আর আমি বিশেষ করে অভিনন্দন জানাতে চাই আমাদের সেগুন ভাইকে, যিনি বারবার আমাদের কাছে এসে আমাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা এবং পরিকল্পনা দিয়েছেন, সাহায্য দিয়েছেন। আমি জানি না আমি কতটুকু পারছি, তা আমি জানি না, যতটুকু হয়েছে তার জন্য আমি সবাইকে সমর্থন জানাই, অঙ্গ সংগঠনকে সমর্থন জানাই। আমি ইফতারের সময় হয়ে গেছে, বেশি কিছু বললাম না। আজ আমি আমাদের এই কর্মশালার সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ। সংগ্রামী নেতৃবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, মিজান ভাই দাঁড়ান। 4 তারিখ 4/3/2025 রোজ মঙ্গলবার পল্লবী থানাধীন 2 নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয় দল বিএনপি ঢাকা মহানগর উত্তর বিএনপির যৌথ সভা। সেই সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, সকল সদস্যবৃন্দ, অঙ্গ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ এবং থানার আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দ এবং ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকলকে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব আমিনুল হক। আপনাদেরকে কালকের যৌথ সভায় সবাইকে থাকার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। সবাই চেয়ারে বসেন, আপনাদের খাবার চেয়ারে বসে দেবে। ভাইয়েরা সবাই বসেন, সবাই খাবার পাবেন, ভাইয়েরা সবাই বসেন, সবাই যার চেয়ারে বসেন, প্রত্যেক চেয়ারে খাবার পৌঁছে দেবে। আর অস্থির হলে খাবার পাবেন না, এটা মাথায় রাখবেন। সবাই যার চেয়ারে বসেন। চেয়ারে বসেন, চেয়ারে খাবার পৌঁছে যাবে। ভলান্টিয়ার ভাইয়েরা